ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম যে ছোট গল্পটি রয়েছে, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটি পড়ছিলাম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি নামক যে ছোট গল্পটিতে আমরা আগের দিনের ক্লাসে দেখেছিলাম যে ফটিক নিজের অস্তিত্ব বা নিজের সত্তা কোথাও হারিয়ে ফেলছে গ্রাম অঞ্চল থেকে যখন সে চলে আসে শহর অঞ্চলে, এবং শহর অঞ্চলে এসে শহরের মানুষগুলির, কাছের মানুষগুলির এবং মামাতো ভাই, মামি, ক্লাসের সহপাঠী, এদের সবার কাছ থেকে দুর্ব্যবহার পেয়ে, ভালোবাসা না পেয়ে সে ভালোবাসার তো কাঙাল হয়ে উঠছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অভিমানের কিন্তু পাহাড় জমছে ফটিকের মনে, এবং ফটিকের মনে যে পাহাড়টা জমছে সেইটি একমাত্র সে জানতো, বা ফটিক জানতো সেই পাহাড়টি একমাত্র গলবে কোথায় না, তার মায়ের কাছে গেলে। তাই সে মায়ের কাছে যাবার জন্য কি করেছে, সে কাউকে জানায়নি। সে নীরবে সমস্ত অপমান, সমস্ত অন্যায়, সমস্ত অবিচার সহ্য করে নীরবে কলকাতার মামার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছে। এরপর আমরা দেখতে পেয়েছিলাম যখন ফটিক বেরিয়ে গেছিল তখন তার গায়ে কিন্তু জ্বর ছিল, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, এবং সে মামাকে জিজ্ঞাসা করেছিল যে সে কবে মায়ের কাছে যাবে। তখন মামা তাকে জানায় যে পুজোর ছুটিতে একমাত্র সে মামার বাড়ি তার মায়ের কাছে যেতে পারে। তার আগে তো স্কুলের ছুটি পড়বে না, ফলে সে দিতেও যেতে পারবে না তার মায়ের কাছে ফটিককে। কিন্তু ফটিক মনে মনে স্থির করে নেয় যে অপমান সে আর সহ্য করবে না, তাই একা এসে বেরিয়ে গেছিল শ্রাবণ মাসের এক সন্ধ্যায়। এবং শ্রাবণ মাস হওয়ার জন্য অনবরত বৃষ্টি হওয়ার কারণে ফটিকের গায়ের জ্বর আরো বাড়তে শুরু করে। সে এমন এক পর্যায়ে চলে যায় যখন তার গা হাত পা কোনো বশ থাকে না, তার মাথা ঘুরতে থাকে। তারপরে দেখতে পাওয়া যায় তার সর্ব অঙ্গে কাদা লেগে আছে, এবং কি হচ্ছে না, তার গা হাত পা পুরো থরথর করে কাঁপছে। এবং ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পাই যে তাদের কলকাতার যে মামার বাড়ি, সেই মামার বাড়িতে কি হচ্ছে, সেই মামার বাড়িতে কিন্তু সবাই ফটিকের খোঁজ করছে। সবাই বলতে এখানে ফটিকের মামার কথাই বলা হয়েছে, কারণ মামি বা মামাতো ভাইরা কেউই ফটিককে সেই নিজের কাছের মানুষ বলে কিন্তু গণ্য করে না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে যখন ফটিকের মামা তার পাশের বাড়ির বা প্রতিবেশীর প্রত্যেকটা ঘর খোঁজা কমপ্লিট হয়ে যায়, সে যখন ফটিককে পায় না, তখন দেখতে পাওয়া যায় ফটিকের সেই মামা কার কাছে যাচ্ছে না, পুলিশের কাছে যাচ্ছে, পুলিশের সাহায্য নেওয়ার জন্য। এবং পুলিশ যখন ফটিককে ধরে আনছে, তখন দেখতে পাওয়া যাচ্ছে যে ফটিকের অবস্থা একেবারেই শেষের দিকে, অর্থাৎ ফটিক একদম থরথর করে কাঁপছে, গায়ে হাত পায়ে একদম আগুন, একদম চোখ একদম রক্তবর্ণ। এবং ঠিক সেই মুহূর্তে ফটিককে সেই ভ্যান থেকে বা পুলিশের যে গাড়ি, সেই গাড়ি থেকে নামাচ্ছে পুলিশ তার হাত পা ধরে। এবং যেহেতু মামার বাড়ির বা বিশ্বম্বর বাবুর বাড়ির সামনে গাড়িটি দাঁড়িয়ে ছিল, সেই সাথে সাথে বিশ্বম্বর বাবু কোলে করে তুলে নিয়ে যাচ্ছে কোথায় না, ঘরের অন্দরে যাচ্ছে এবং ফটিককে সে শুইয়ে দিতে যাচ্ছে। ঠিক সেই সময় মামির যে দুর্ব্যবহার, সেটা আবার কিন্তু রবীন্দ্রনাথের লেখাতে কিন্তু ধরা পড়েছে। দেখো, মামি বলছে পরের ছেলের জন্য এত মাথা ব্যথা কিসের, ওকে তো দিয়ে আসলেই হয়। মানে এই যে বিশ্বম্বর বাবু সারাটা রাত খুঁজে বেরিয়েছে কিন্তু ফটিককে পায়নি, প্রতিবেশীর ঘরে ঘরে দৌড়িয়ে বেরিয়েছে কিন্তু তাও ফটিককে পায়নি। এরপর যখন সে পাওয়া যাচ্ছে তখন সে একেবারে অসুস্থের শেষ পর্যায়ে বা চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই সমস্ত দিক দেখে মামির কিন্তু এই যে কমেন্ট বা এই যে মন্তব্য, সেই মন্তব্য আমরা দেখতে পাই ছুটি গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। এরপর দেখো, আমরা দেখতে পাচ্ছি যে সারাটা রাত মামা বিশ্বম্বর বাবু কিন্তু ফটিকের সুস্থতার জন্য তার পাশে ছিল, তাকে বারবার করে যত্ন আত্তি করছে। কিন্তু ঠিক অপর দিকে দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বম্বর বাবু কিন্তু সারাটা রাত কিন্তু খাচ্ছে না।
বা তার আহারাদির কিন্তু কোনো টাইম টেবিল যেটা ছিল সেটা কিন্তু থাকছে না, বা সময় নিয়ে যে খাবার সেটা থাকছে না। এবং তার নিজের সন্তানদের কাছেও কিন্তু সে কি করছে, সে খিটখিটে মেজাজে হয়ে গেছে এবং নিজের সন্তানদেরকে খিটখিটে মেজাজ দেখাচ্ছে। কিন্তু এরপর যখন বিশ্বম্ভরবাবু শুশ্রূষা করতে করতে যখন একটা সময় আসে, যখন আমাদের ফটিক, কেন্দ্র চরিত্রের যে ফটিক, সেই ফটিক তার রক্ত চক্ষু উন্মেলিত করে বা খোলে, তখন মামাকে একটাই প্রশ্ন করে, মামা আমার কি ছুটি হয়েছে? অর্থাৎ এই যে নরক যন্ত্রণা, সেইখানে কি আমার ছুটি হয়েছে? তোমরা আবার আমাকে ফিরিয়ে এনেছো। এই যে ফটিকের একটা অনাদার থেকে, তার সাথে দুর্ব্যবহার থেকে, তার মনের যে একটা পরিস্থিতি, একটা কাহিল, তার জীবনের সাথে লড়াই করতে করতে সে কাহিল হয়ে পড়েছে, সেই পরিস্থিতি কিন্তু কোথাও গিয়ে বিশ্বম্ভরবাবুকে এই প্রশ্নটা ছুড়ে দিয়েছে ফটিক। আজকে আমরা সেই ছুটি গল্প থেকে শেষ ক্লাস করব এবং আমরা দেখব যে ফটিক তার জীবনে আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত যে ছুটি, সেই ছুটিটা পাচ্ছে কিনা। তো চলো ক্লাসটি শুরু করা যাক। এই যে আমরা দেখেছিলাম যে ফটিক তার এই যে দেখো, আমরা একটু আগেই বললাম, আলোচনাতে বললাম যে রক্ত চক্ষু উন্মেলিত করেছিল। অর্থাৎ রক্ত চক্ষু মানে হচ্ছে তার যেহেতু জ্বর গায়ে এসেছিল, জ্বর গায়ে আসলে কি হয়, আমাদের চোখ মুখ লাল হয়ে যায়, স্থির হয়ে যায়। তো সেই কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীতে বলেছে যে রক্ত চক্ষু উন্মেলিত করা। এবং উন্মেলিত করে সে কি করেছে, সে মামাকে প্রশ্ন করেছে, মামা আমার কি ছুটি হয়েছে? এই যে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা কিন্তু পরেও দেখতে পাবো যে ফটিক তার মাকেও করেছেন। দেখো তারপর কি বলছে, বিশ্বম্ভর বাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে, সস্নেহে মানে হচ্ছে স্নেহের সহিত বর্তমান, মানে অধিক যত্ন করে, অধিক যত্ন করে, সস্নেহে মানে হচ্ছে অধিক যত্ন করে, ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের ওপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। শীর্ণ মানে হচ্ছে একদম রুগ্ন বা শীর্ণ, আমরা তাকেই বলি। দেখো, শীর্ণ মানে হচ্ছে যে হাতগুলো একেবারেই কি হচ্ছে না, সরু লিকলিকে হয়ে গেছে, বা বলা যায় যে একেবারে রোগা হয়ে গেছে শরীরটা, তাকে বলা হচ্ছে শীর্ণ। তপ্ত কেন বলা হচ্ছে? কারণ আমরা দেখেছিলাম যে ফটিকের গা কিন্তু জ্বরে পুড়ে যাচ্ছিল, এবং আমরা দেখেছিলাম যে সেই জ্বরটা আরো বেড়ে গেছিল কখন না, শ্রাবণ মাসের সেই সন্ধ্যায় বা রাত্রে, সারাটা রাত্রি ভেজার ফলে। হাতখানি হাতের ওপর তুলিয়া লইয়া মানে যে হাতটা, ফটিক তো শুয়েছিল এবং বিশ্বম্ভরবাবু তো বসেছিলেন তার পাশে, তো ফটিকের যে শুয়ে থাকা অবস্থায় তার হাতটা নিজের হাতের ওপর তুলে নিয়ে তার কাছে এসে বসলেন। কে বসলেন না, বিশ্বম্ভরবাবু এসে বসেছিলেন। কারণ বিশ্বম্ভরবাবুর তো বোনের ছেলে, তার প্রতি বা ফটিকের প্রতি বিশ্বম্ভরবাবুর কিন্তু এই যে একটা রক্তের টান বা নিজের কাছের মানুষের জন্য যে ব্যাকুল হওয়ার যে টান, সেটা কিন্তু বিশ্বম্ভরবাবুর এই চরিত্রতে কিন্তু বোঝা যাচ্ছে। যে মামি, সে হয়তো ফটিককে পছন্দ করেন না, কিন্তু বিশ্বম্ভরবাবু তো কাছের, নিজের স্নেহের, সেই জন্য বিশ্বম্ভরবাবু তার রুমালে চোখটা কি করছে, মুছিয়ে দিচ্ছে। কারণ আমরা দেখতে পাই যে যখন আমাদের জ্বর হয় তখন কি হয়, আমাদের চোখ মুখ দিয়ে অনেক সময় জল বেরোয়, তাই না, আমাদের চোখ দিয়ে জল কাটে। তো সেই জিনিসটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনের স্পর্শে কতটা জীবন্ত করে তুলছেন। দেখো, একটা কাল্পনিক চরিত্র হয়তো ফটিক, কিন্তু সেই কাল্পনিক চরিত্রটাকেও কতটা সে জীবন্ত করে তুলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাতে, কিন্তু সেটা ভালো করে বোঝা যায়। এরপর দেখো কি বলছে, যে ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, কারণ জ্বরের ঘোরটা ক্রমশ বাড়তে থাকে ফটিকের। তাই ফটিক কি করছে, সে অনবরত কিন্তু বিড়বিড় করে বকতে শুরু করলো। বলিল, মা আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। কেন বলছে দেখো এই জায়গাটা, কারণ
ফটিকের কি হচ্ছে, ফটিকের জ্বরের ঘরে যে স্মৃতিটুকু ফটিকের মাথায় আসছে সেটা হচ্ছে তার গ্রাম অঞ্চলে। কারণ শহর অঞ্চলে এমন কোনো ঘটনা ঘটেইনি যার কারণে মা তাকে মারতে পারে, বা আমরা বলতে পারি যে মানুষ অসুস্থর সময় তার নিজের কাছের মানুষগুলোকে কাছে পেতে চায়। সেই ফটিকও কিন্তু তার অন্যথা কিন্তু করেনি। ফটিকও কি করেছে, ফটিক তার নিজের কাছের মানুষ বলতে তার মাকেই বুঝিয়েছেন, এবং মাকে তার কাছে পাওয়ার জন্যই সে বলছে যে আমাকে মারিস নে। সে কিন্তু তার নিজের কাছের মানুষটাকেই কিন্তু মনে করেছে ফটিক। এবং এই যে গ্রাম অঞ্চলে সে এত দুষ্টুমি করে বেড়াতো, সেই দুষ্টুমির হাত থেকে, সেই দুষ্টুমি হাত থেকে নিজেকে তো বাঁচিয়ে রাখতো সেই সর্দার বলে, কারণ তার গ্রুপের কেউ যেন জানতে না পারে যে সে এতটা মার খায়। সেই কারণে সে কি করতো, সে হোমড়ি তোমড়ি করতো বা বড় বড় আবভাব করতো তার দল বলের কাছে, কিন্তু সে যখন মায়ের কাছে যেত তখন সে ছোট্ট শিশুটিই হয়ে যেত। এবং ছোট্ট শিশু যখন দুষ্টুমি করে তখন তার মা তাকে কি করে, শাসন করে, তাকে খুব যদি দুষ্টুমি করে তাহলে তাকে হয়তো দু একটা মারেও। সেখানে এই ফটিকও কিন্তু এই একই জিনিস কিন্তু ঘটছে ফটিকের সঙ্গেও। ফটিক কি করছে, তার মায়ের কাছে গ্রাম অঞ্চলের অনেকজনকে সে যেহেতু জ্বালাতো, তাদের পেছনে লাগতো, এবং বলা ভালো যে তার নিজের ভাইকেও, মাখনলালকেও কিন্তু ছাড়েনি ফটিক। এবং সেই সমস্ত দোষ থেকে দোষের শাস্তি হিসেবে মা তাকে কিন্তু মারধরি করতো। তাই বলছে যে সত্যি বলছি আমি কোনো দোষ করিনি, কারণ এই গ্রাম অঞ্চল ছেড়ে এসে, তার নিজের কাছের মানুষকে ছেড়ে এসে, চেনা পরিবেশকে ছেড়ে এসে শহর অঞ্চলে এসে কিন্তু ফটিক কোনো দোষই করেনি। আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম তার মাথায় যে দুষ্টু বুদ্ধি ছিল তার একটারও কিন্তু যে আবার উদয় হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। এবং দেখো কি হচ্ছে, ফটিক বলছে সেই জন্যই তার মাকে বলছে বারবার করে, কারণ একটা শিশুর কাছে তার মা সব থেকে বেশি আপন। এখানে ফটিকের চরিত্রের মাধ্যমেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই ব্যাপারটাই কিন্তু বোঝাতে চেয়েছেন। তাই এই জ্বরের ঘোরে যখন অন্য কিছু ফটিকের মনে পড়ছে না, তখন কিন্তু তার মায়ের কথাই ফটিকের মনে পড়ছে। এবং সে ফটিক বারবার করে সে কিন্তু বলছে, তার মায়ের কথা বলে যাচ্ছে, সে প্রলাপ বকছে, কারণ তার জ্বরটা অনেক বেশি কিন্তু প্রবল থেকে প্রবলতর দিকে যাচ্ছে। এরপর দেখো কি বলছে, পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করে ঘরের চারদিক চাহিল। বলছে দেখো পরের দিন, যখন যেদিন ফটিককে অনেকটা চ্যাংতলা করেই পুলিশ এবং বিশ্বম্বর বাবু ঘরে এনে শুইয়ে দিয়েছিল। বলা ভালো যে পুলিশ তার বাড়ির সামনে অব্দি দিয়ে গেছিল, কিন্তু বিশ্বম্বর বাবু সেই ঘরে শুয়ে দিয়েছিল এবং তাকে সারাটা রাত্রি যত্ন আত্তি করেছে, রুমাল দিয়ে বারবার করে যত্ন করে তার সস্নেহে তার চোখ দুটো মুছিয়ে দিয়েছে। সেই ফটিক কিন্তু পরের দিন একটু একটু সচেতন হয়েছে। সে যে অপচেতন মনে সে বারবার তার মায়ের কথা বলছিল, প্রলাপ বকছিল, সেখান থেকে সে সচেতনতা হয়ে, সেই সচেতন হয়ে ফটিক কি করেছে, ফটিক ঘরের চারিদিকে ফ্যাল ফ্যাল করে চেয়েছে। এই যে ফ্যাল ফ্যাল করে চাওয়া, সেই চাওয়ার মাধ্যমে ফটিক কিন্তু তার মাকেই খুঁজছিল। কারণ সেই শিশু, ফটিক তো একটা শিশু, ছোট মানুষ, সে কি করেছে, সে যখন তার যখন কি হয়েছে, খুব অসুস্থ হয়েছে, সে যখন অসুস্থ হয়েছে তখন সে তার মাকে কিন্তু খুঁজছে। সেই খোঁজার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর এই ফ্যাল ফ্যাল শব্দটি কিন্তু এই ছুটি গল্পের মাধ্যমে কিন্তু প্রয়োগ করেছেন। এবং বলছে কার প্রত্যাশায়, এই যে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু এঁকে দিয়েছে। তার উত্তর হয়তো ছোট গল্পে পাওয়া যায়নি, কিন্তু তার ছোট গল্পে উত্তর পাওয়া যায়নি বলাটা ভুল, উত্তর দেননি রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নটা কিন্তু এসেছে, সেই প্রশ্নের সূত্র ধরেই বলছে যে কার প্রত্যাশায়।
কার প্রত্যাশায় ফ্যালফ্যাল করে ঘরের চারিদিকে চাইল। কে চাইল না? ফটিক চেয়েছিল তার যে ঘরটাতে সে শুয়েছিল সেই ঘরটাতে। নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। কিন্তু সে যখন নিরাশ হলো, সে যখন বুঝতে পারলো যে মা তার কাছে নেই, সেই মামি যে তাকে বকছে সবসময়, তাকে দুর্ব্যবহার করছে, তার সঙ্গে দুর্ব্যবহার করছে, তাকে অনাদর করছে, সেই মামির যখন সে সান্নিধ্য পাবে আবার একটু পরেই, তখন সে আবার কিন্তু নিরাশ হয়ে গেছে। নিরাশ শব্দের অর্থ হচ্ছে যার মধ্যে সেই প্রাণটাই থাকবে না, এরকম একটা ব্যাপার। সেই নিরাশ হওয়া, সেই নিরাশ হয়ে আবার নীরবে। দেখো নীরবে কেন বলছে, কারণ ফটিক তার গ্রামে যখন ছিল তখন হয়তো সব সময় একটা প্ল্যান করার জন্য বা কিছু কাউকে দুষ্টুমি করার জন্য সে ক্রমশ কথা বলতো, কিন্তু শহর অঞ্চলে এসে তার সেই প্রাণ খুলে কথা বলার মানুষটি যেন হারিয়ে গেছে কোথাও গিয়ে। সেই ফটিককে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আর দেখাননি সেই শহর অঞ্চলে ফটিকের মধ্যে। এবং সেই জন্য সে বলছে নীরবে, কাউকে কোনো কারোর কাছে কোনো নিন্দা না করে, কারোর কাছে কোনো অভিযোগ না করে সে নীরবে দেওয়ালের দিকে মুখ করে পাশ হয়ে ফিরে শুয়ে পড়ল। ফটিক শুয়ে পড়েছিল, কারণ সে তো জানে তার কাছে মা নেই। এবং ফটিকের এটাও মনে পড়েছিল যে ফটিক তো তার মামার কাছে জানতে চেয়েছিল তার মায়ের কাছে সে কবে ফিরবে। তখন কিন্তু প্রত্যুত্তরে একটাই প্রশ্নের উত্তর এসেছিল, সেটা হচ্ছে দুর্গাপুজোর ছুটি আসলে। এবং যেহেতু শ্রাবণ মাস এবং বেশ কয়েকটা মাস পরে তবেই আসবে আশ্বিন মাস, তবেই আসবে দুর্গাপুজো। এবং তখনই রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে ফটিক তার মায়ের কাছে যাবে। এই যে প্রত্যাশা, এই প্রত্যাশা বা আশা সেই ফটিকের মনে কিন্তু ক্রমশ কিন্তু জাল বুনছিল। কিন্তু ফটিক ভালো করেই জানতো যে দুর্গাপুজো না আসলে মামা তাকে নিয়ে যেতে পারবে না। তাই সে কি করলো, তার যে চাওয়া বা তার যে আশা, যে এই অসুস্থতার সময়ও তার কাছের মানুষ বলতে সেই ফটিকের যে মা, সেই একমাত্র তার কাছের মানুষ ছিল, তার দুঃখ কষ্ট যন্ত্রণা সব বুঝবে। কিন্তু ফটিক দেখলো যে যেহেতু তার মাও আসতে পারেনি, তাই তখন সে নীরবেই দেওয়ালের দিকে পাশ হয়ে ফিরে শুয়ে পড়ল। এরপর দেখো কি বলছে। বিশ্বম্বর বাবু তার মনের ভাব বুঝিয়া, এখানে তাহার বলতে ফটিকের কথাই বলা হয়েছে। এখানে তাহার বলতে ফটিকের মনের ভাবের কথাই কিন্তু বিশ্বম্বর বাবু বুঝতে পেরেছিলেন এবং মুখ নত করে মৃদু স্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। কারণ বিশ্বম্বর বাবুও যেহেতু বিশ্বম্বর বাবুর বোনের ছেলে, তাই বিশ্বম্বর বাবুর কোথাও গিয়ে মনে হয়েছিল যে এই অসুস্থতার সময়ে হয়তো ফটিক তার মাকে খুঁজবেন সবার আগে, তার যন্ত্রণা, তার দুঃখ, তার কষ্ট ভাগ করে নেওয়ার জন্য। তাই বিশ্বম্বরবাবু আগেই ফটিকের মাকে খবর পাঠিয়েছেন, কারণ তার ছেলে ক্রমশ গুরু থেকে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়ছে এবং সেই অসুস্থ ছেলেকে একমাত্র সুস্থ করে তুলতেই পারেন তার মা। সেই কথা মাথায় রেখেই বিশ্বম্বরবাবু আগেই তার মায়ের কাছে কিন্তু খবর পাঠিয়েছিলেন। এবং ঘরে এসে যখন দেখতে পান যে ফটিক এক পাশে দেওয়ালে মুখ করে পাশ ফিরে শুয়ে আছে, তখন বিশ্বম্বরবাবু তার মনের অবস্থা বুঝতে পারে এবং মনের অবস্থা বুঝতে পেরে তাকে জানিয়ে দেয়, বা বলা ভালো যে ফটিককে জানিয়ে দেয় যে তার মাকে যে খবর পাঠিয়েছে সেই কথাটা। কারণ বিশ্বম্বরবাবু ভেবেছিলেন হয়তো তার মায়ের কথা শুনে আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠার জন্য সে নিজেও চেষ্টা করবে। এরপর দেখো কি বলছে। তাহার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড় খারাপ। এরপর দেখো, ফটিক যে গ্রাম অঞ্চলে থাকতো সেখান থেকে কলকাতা তো অনেকটা দূর, ফলে তার মায়ের আসতেও কিন্তু অনেকটা টাইম লেগে যাবে।
বা অনেকটা সময় লেগে যাবে। তার মধ্যেই দেখো ডাক্তার বলছে, ডাক্তার ফটিকের দেহের অবস্থা, ফটিকের শারীরিক অবস্থা দেখে কি হচ্ছে, ডাক্তার চিন্তিত হয়ে যাচ্ছে এবং চিন্তিত হয়ে গিয়ে বলছে অবস্থা বড় খারাপ। এরপর দেখো কি বলছে, বিশ্বম্ভর বাবু সীমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। বিশ্বম্ভর বাবু সীমিত প্রদীপে মানে হচ্ছে যে প্রদীপটা খুব ধীর গতিতে বা খুব মিটমিট করে জ্বলছে, এরকম একটা প্রদীপের আলোয় রোগশয্যায় বসিয়া কথার অর্থ হলো সেই ফটিকের পাশে বসে প্রত্যেকটা মুহূর্তে ফটিকের মাতার জন্য, ফটিকের মায়ের জন্য প্রতীক্ষা করিতে লাগলেন। প্রতীক্ষা মানে হচ্ছে অপেক্ষা করতে লাগলেন। একদিকে যেরকম বিশ্বম্ভর বাবু অপেক্ষা করছে, অন্যদিকে কিন্তু ফটিকও আগ্রহের সহিত তার মায়ের জন্য কিন্তু অপেক্ষা করছে, তার এই রোগশয্যাতেও। এরপর দেখো কি বলছে, ফটিক খালাসিতের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগলো, এক বাও মেলে না, দো বাও মেলে না, এক বাও মেলে না, দো বাও মেলে না, এ এ না। এই গানটা কোথা থেকে যে ফটিক শিখেছিল সেটা মামা পরে বুঝতে পারে। দেখো, ও যখন কলকাতায় আসছিল তখন স্টিমার পার হওয়ার সময় কিন্তু এই গানটা ফটিক শুনেছিল। অবচেতন মনে এটাও ফটিকের কিন্তু থেকে গেছিল। এরপরেই দেখো বলছে, কলকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইল। খালাসিদের কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত এবং ফটিক প্রলাপে তাদের অনুকরণ করে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করছে, বালক রাশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। দেখো কি হচ্ছে, তার জীবনটা, ফটিকের যে জীবন, সেই জীবনটার সঙ্গে একটা সমুদ্রের অলীক কল্পনা করছেন এবং অভেদ মিল সৃষ্টি করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই মিল দেখিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে ফটিক যখন কলকাতায় আসছিল তখন খালাসিদের কাছে যে গানটা সে শুনেছিল, সেই গানটা খালাসিরা এক সূত্রে ব্যবহার করে, যে সূত্রটা হচ্ছে তার কাজের সূত্র। স্টিমারে আসার সময় খালাসিরা জল ফেলতো, সমুদ্রের যে জল বা নদীর যে জল, সেই জল যখন নৌকোতে ঢুকে যায় তখন আমাদের সেই জলটা কিন্তু ফেলে দিতে হয়। কিন্তু সেই জলটা যখন সে ফেলতো তখন যে গানটা করতো এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায়, ফটিকও কিন্তু সেই গানটা গাইছে, কিন্তু গানটা গাইছে তার উদ্দেশ্যটা আলাদা। সেই উদ্দেশ্যটা হচ্ছে ফটিক প্রলাপে গাইছে, মানে তার অবচেতন মনে যেটা থেকে গেছিল সেটা সে অবচেতন ভাবেই কিন্তু গাইছে, সচেতন হয়ে কিন্তু গাইছে না, অবচেতন ভাবে গাইছে এবং করুণ স্বরে। কারণ হয়তো ফটিক বুঝতে পেরেছিল যে তার হাতে সময় বড্ড কম, সে হয়তো এই যে একটা জীবন, সেই জীবন থেকে মুক্ত হতে যাচ্ছে, বা বলা যায় যে জীবাত্মা থেকে পরমাত্মার যে মিলনের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে পথিক হচ্ছে সেই ফটিক। এবং ফটিক কি করছে, করুণ স্বরে জল মাপিতেছে, তার নিজের জীবনের যে জল, সেই জল সে কতটা অত্যাচার করেছে, কতটা অন্যায় করেছে, কতটা অন্যায় সয়েছে বা সহ্য করেছে, কতটা অপমান নিজে সহ্য করেছে, কতটা দুর্ব্যবহার তাকে পেতে হয়েছে, এই সমস্ত কিছুর মাপকাঠি নিয়ে যেন ফটিক বসেছে এবং মাপ করছে, এবং সে মাপতে মাপতে সে করুণ স্বরে গানটা করছে। এবং যে অকুল সমুদ্র যাত্রা করিতেছে,
এই যে ফটিক তার নিজের জীবন ছেড়ে একটা অন্য পথে পথিক হচ্ছে, এই লাইনটা থেকে সেটা বোঝা যায়। বালক রাশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। কিন্তু ফটিক কি করছে দেখো, ফটিক যে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়াবে, যে জায়গায় দাঁড়িয়ে তার পাটাকে শক্ত করে রেখে তার মায়ের জন্য অপেক্ষা করবে, সেই তলটা কোথাও কি যেন ফটিক পাচ্ছে না। ক্রমশ তার জীবনের যে প্রদীপ সেটাও কিন্তু নিভতে বসেছে। রবীন্দ্রনাথের কথায়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় তা স্পষ্ট হয়ে যাচ্ছে এই স্তবকটিতে। এরপরের দেখো, পরের স্তবকে কি বলছে, এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। কেন বলছে দেখো, বিশ্বম্ভরবাবু যে ফটিকের মাকে আনার জন্য লোক পাঠিয়েছিল, সেই লোক নিজের দায়িত্বে সেই গ্রাম থেকে কলকাতা শহরে এনেছেন বিশ্বম্ভরবাবুর বোনকে। কারণ তার সন্তান, তার ছেলে অসুস্থ, এবং সেই অসুস্থতা থেকে সে আর বাঁচবে কিনা সেই সংশয় থেকে তার মায়ের এমন প্রতিক্রিয়া। দেখো এই যে লাইনটা, এই লাইনটা বড় করুণ। বলছে এমন সময় ফটিকের মাতা এসেছে, ফটিকের মা এসেছে ঝড়ের মতো। কারণ তার যে ঘরে প্রবেশ, সেটার যে বিশেষণ সেটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন। দেখো, ঝড়ের মতো, ঝড়ের মতো ঘরে প্রবেশ করেছে এবং উচ্চ কলরবে তার শোক জ্ঞাপন করেছে। মানে তার নিজের সন্তান যে অসুস্থ, এতটা অসুস্থ, তার জন্য যে শোক জ্ঞাপন করা, সেটা কিন্তু উচ্চ কলরবে, অর্থাৎ গলার স্বরটা কিন্তু অনেকটা উঁচু ছিল ফটিকের মার। এরপর দেখো কি হচ্ছে, বিশ্বম্ভরবাবু বহু কষ্টে তাহার, অর্থাৎ বিশ্বম্ভরবাবু অনেক কষ্ট করে তাহার মানে হচ্ছে এই ফটিকের মায়ের, বা বলা ভালো যে বিশ্বম্ভরবাবুর বোনের শোকোচ্ছ্বাস নিবৃত করিলেন। তিনি শয্যার ওপর আছাড় হয়ে খাইয়া পড়িল এবং উচ্চ স্বরে ডাকিলেন, ফটিক, সোনা মানিক আমার। এই যে বিশ্বম্ভরবাবুর বোনের যে শোক, সেটা দেখো শয্যার ওপর, যে শয্যার ওপর ফটিক শুয়েছিল, সেই শয্যার ওপর আছাড় খেয়ে পড়ে গেল। কে পড়লো না, বিশ্বম্ভরবাবুর বোন বা ফটিকের মা পড়লো, এবং উচ্চ স্বরে, তার গলার যে স্বর সেটা কিন্তু উচ্চ ছিল, সে উচ্চ স্বরে সে বলল, ফটিক, সোনা মানিক আমার। এতদিন যে ফটিককে মা মেরেছে অন্যকে জ্বালাতন করার জন্য, সেই মাই কোথাও গিয়ে তার সমস্ত ফটিকের ওপর যে রাগ বা ফটিককে নিয়ে তার যে দুশ্চিন্তা ছিল, সেই সমস্ত কিছু এক ঝটকায় যেন দূরে সরিয়ে রেখে ফটিক তার কাছে এসে বলছে, সরি ফটিক না, ফটিকের মা তার ফটিকের কাছে এসে বলছে, ফটিক, সোনা মানিক আমার। এই যে একটা সন্তানকে স্নেহ করা, স্নেহ লালন পালন করা, সেই যে স্নেহের যে কাঙাল হয়ে গেছিল বা ভালোবাসার কাঙাল ছিল সেই ফটিক, সেই স্নেহ বা ভালোবাসা পাচ্ছে ফটিক তার মায়ের কাছ থেকে। এবং একটা শিশুকে যখন তার মা আদর করে ডাকে, তখন সেই সোনা মানিক বলেই ডাকে। এখানে ফটিকের মাও কিন্তু ফটিককে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে তুলনা করেছে, কারণ সে অসুস্থ, সে মৃত্যু শয্যাতে রয়েছে। বলা ভালো, তার জীবনের যে আলো বা প্রদীপ, সেটা কিন্তু একটু একটু করে নিভে যেতে বসেছে। এরপর দেখো, সেই যে চরম পরিস্থিতি থেকে ফটিক দেখো কথা বলবে তার মায়ের সঙ্গে। ফটিক বলছে, ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপ ধন রে। এরপর দেখো কি হচ্ছে, ফটিককে মা যখন ডাকছেন সোনা বাছি, বা সরি সোনা মানিক আমার, তখন তাকে যে ডাকছে, সেই সম্বোধন করার জন্য সম্বোধন করেছে ফটিক বলে তার মা, সেটার সম্মান রক্ষার্থে ফটিক বলছে, তাকে কিন্তু জবাব দিল যে হ্যাঁ বলো, এরকম। এরপর মা আবার ডাকলো, ওরে ফটিক, বাপ ধন রে। আবার ফটিক
তার পুনরায় কিন্তু তার সন্তানকে ডাকছে। ফটিক এবার আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল। কেন পাশ ফিরেছিল দেখো, আমরা পাশ ফিরে তখনই, যখন ফটিক আশা করেছিল তার মাকে, তখন ফটিকের মা কিন্তু এসে পৌঁছাতে পারেননি। ফলে ফটিক তার নিজের জীবন থেকেও যেন মুখ ফিরিয়ে নিয়ে দেওয়ালের দিকে মুখ করে রেখে দিয়েছিল। এবং তার মা যখন এসে পৌঁছান এবং ফটিক বলে তাকে আদর যত্ন করে ডাকেন, তখন দেখতে পায় যে ফটিক আবার পাশ ফিরছেন এবং মৃদু স্বরে তখন বলছেন, মা, এখন আমার ছুটি হয়েছে মা, আমি এখন বাড়ি যাচ্ছি। দেখো কি বলছে, মা, এখানে মা বলে সম্বোধন করছে ফটিক এবং বলছে এখন আমার ছুটি হয়েছে। এই যে নরক যন্ত্রণা থেকে আমার কি হয়েছে দেখো, ফটিক বলছে এই যে নরক যন্ত্রণা, আমি যবে থেকে জন্মগ্রহণ করেছি, ফটিকের কথাতে এটা স্পষ্ট যে ফটিক যবে থেকে জন্মগ্রহণ করেছে তারপর তার বাবার যে মৃত্যু শোক, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি ফটিক সবসময় জ্বালাতন করতো গ্রামের লোকেদের কাছ থেকে। কারোর বাগান থেকে হয়তো কিছু চুরি করে আনতো, সেই লোকটি তাকে হয়তো, সেই ফটিককে কিন্তু বাজে কথা বলতো এবং ফটিক দুষ্টুমি করে কাউকে হয়তো মারধর করতো বা অন্যায় করতো কারোর প্রতি, তখন তার মা এসে যখন ফটিকের মাকে নালিশ করে যেত, ফটিকের মা কিন্তু তাকে শাসন করেছে। এবং ফটিক এটাও শুনেছে তার মায়ের কাছ থেকে যে সেই ফটিক কখন যদি তার কাছে থাকে তাহলে হয়তো দেখা যাবে যে এক সময় কি হবে, তার যে ছোট ভাই মাখনলাল, সেই মাখনলালকে হয়তো সে মেরে ফেলবে বা বলা যায় সে হয়তো এমন দুর্ঘটনা ঘটাবে যাতে করে হয়তো মাখনলালের কি হচ্ছে, মাখনলালের অনেক বড় হয়তো বিপদ হয়ে যেতে পারে। এই যে মায়ের একটা দুশ্চিন্তা বা মায়ের একটা ভয়, সেটা কিন্তু ফটিক দেখেছে। এবং ফটিক আরো দেখেছে যে তার মামা যখন তাদের বাড়িতে আসে, তখন তার মা, ফটিকের মা কিন্তু নালিশ করে ফটিকের সম্বন্ধে যে তার পাঠে মন নেই, সে ক্রমশ বাজে ছেলেতে পরিণত হচ্ছে এবং তার মায়ের যে হার সেটা যেন ফটিক কি করছে না, জ্বালাতন করে ধরে যেন জ্বালাতন করে দিচ্ছে। তার মাকে সেই জ্বালাতন থেকে উদ্ধার করতে বা জ্বালাতন থেকে মুক্ত করার জন্য কিন্তু ফটিক এক প্রকার সমস্তটা তার নিজের যে জিনিসপত্রগুলো, সে সারাদিন সে ভোঁ ভোঁ করে কি করতো, ঘুড়ি ওড়াতো। তারপর দেখা যাচ্ছে যে তাদের যে পুকুর বা জলাশয় ছিল, সেই পুকুরে গিয়ে নৌকোর ওপর বসে যে সে কাশফুলের যে ডাল সেটা চেপাতো এবং তারপর দেখা যাচ্ছে তার যে চেনা পরিবেশ, তার নিজের প্রিয় জিনিসগুলো, সেই ছিপ, সেই ঘুড়ি, সমস্ত কিছু সে মাখনলালকে দিয়ে তার নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে, চেনা পরিবেশ ছেড়ে, তার গ্রামের মাটি ছেড়ে, তার জন্মস্থান ছেড়ে সে চিরদিনের মতো কলকাতায় চলে আসছে। এবং কলকাতায় এসে সে একটা স্বপ্ন নিয়ে আসে যে সে হয়তো কলকাতায় এসে অনেক ভালো মানুষ হবে এবং কি হবে না, সে অনেক বড় বড় বাড়ি সে কোনোদিনও দেখেনি যে ফটিক, সে ফটিক কিন্তু সেই বাড়ি দেখবে। সেই ফটিককে মামা কি করবে, ভালো স্কুলে ভর্তি করে দেবে। ফলে সে ক্রমশ তার মাথায় যত দুষ্টু বুদ্ধি ছিল, সেই দুষ্টু বুদ্ধি কোথাও গিয়ে যেন ভালো বুদ্ধি বা শুভ বুদ্ধিতে পরিণত হবে। সেই সমস্ত কিছু মাথায় রেখে ফটিক যখন কলকাতায় চলে আসে, কিন্তু কলকাতায় এসে সে ততবারই পায় সেই মামির কাছ থেকে দুর্ব্যবহার। প্রথম দিন থেকে, যবে থেকে কলকাতা আসে ফটিক, সেই দুর্ব্যবহার, দুরাচার এবং কি অনাদার, সে এক ফোঁটাও আদর পায়নি তার মামির কাছ থেকে। এবং বলা ভালো, মামার যে ছেলেরা তারাও কিন্তু ফটিককে পর হিসেবেই দেখতো, কখনো যে আপন ভাই, নিজের ভাই হিসেবে কোনোদিনই কিন্তু গণ্য করেনি। এরপর যখন ফটিক এইগুলোকেও দূরে সরিয়ে রেখে সে যখন স্কুলে যায় এবং স্কুলে দেখতে পাওয়া যায় যে শিক্ষক,
সেও বুঝতে চায় না যে সে একজন গ্রামের ছেলে, গ্রাম থেকে আসা ছেলে, যার মনে এতটা বেশি সরলতা। সেই সমস্ত কিছু সে না দেখে সেই শিক্ষকটাও ফটিককে কিন্তু মারধর করতো, বকাঝকা করতো। তার পাঠে যে মন নেই, কেন নেই সেটা কিন্তু সেই শিক্ষক প্রশ্ন করেনি নিজেকে, উল্টে ফটিককে কিন্তু মেরেছে। এবং দেখতে পাওয়া যায়, আরো আমরা এই গল্পে দেখতে পেয়েছি যে ফটিক ছুটি হবার পর যখন তার বন্ধুরা খেলতে যেত, তখন সে দূরের বাড়ির ছাদগুলো দেখতো, এবং সেই ছাদগুলো থেকে কোথাও যদি দুই একটা বাচ্চাকেও একসঙ্গে দেখতো, তখনই কিন্তু তার মন ভালো হয়ে যেত এবং তার পুরনো কথা মনে পড়ে যেত যে সে কিভাবে সারাটা দুপুর ভোঁ ভোঁ করে ঘুরে উড়ে বেরিয়েছে। সেই সমস্ত কিছু ফটিকের কোথাও গিয়ে কিন্তু মনে পড়ে যেত। এরপর একদিন যখন আমরা দেখতে পেলাম যে সে বই হারিয়ে ফেলেছে, প্রথমে তো ভয়ে তার মামিকে জানাতেই পারেনি ফটিক, পাছে আবার তাকে বকা খেতে হয় সেই কারণে। কিন্তু এরপর আমরা দেখতে পাই যখন সে সাহস সঞ্চয় করে বলছে মামিকে, তখন মামির আবার অনাদর, মামির আবার বকা কিন্তু ফটিককে সহ্য করতে হয়েছে। এবং দেখতে পাওয়া যায় যে ফটিককে সে অপমান করে, সেই মামি অপমান করে বলেছে যে মাসে 5 বার করে তাকে বই কিনে দিতে পারবে না। এরপর বই কিনে দিয়েছিল কি দেয়নি সেটা আমরা কিন্তু এই গল্পে দেখতে পাইনি। কিন্তু আমরা আবার দেখতে পেয়েছিলাম যে ফটিককে যখন পাঠে অমনোযোগী হতো বলে শিক্ষকরা বকতেন, তার শিক্ষকরা যখন তাকে বকাঝকা করতো এবং নীরবে তাকে মারটাও সহ্য করতে হতো বা মারও খেতে হতো, তখন সব থেকে বেশি খুশি হতো তার মামার ছেলেরা। এই যে নিজের কাছের মানুষের কাছ থেকে অনাদর, নিজের কাছের মানুষ থেকে এই যে বড় বড় আঘাত, সেটা কিন্তু কুড়ে কুড়ে খেত ফটিককে। এবং ফটিক কারোর কাছে কোনো নালিশ না করে সে একদিন বাড়ি ছেড়ে চলে যায়। কেন ছেড়ে চলে যায়? কারণ সেই মামির, সে বুঝতে পারে যে তার জন্য তার মামির সংসারে অনর্থক খরচ বাড়ছে। এবং যখন তাকে আবার ফিরিয়ে আনা হয় তখন তার অবস্থা কিন্তু একেবারেই শেষ আমরা দেখতে পাই। অর্থাৎ সে একদম থরথর করে কাঁপছিল, চোখ মুখ লাল। এরপরে সে আশা করতে থাকে, সে যেহেতু ছোট বাচ্চা মানুষ, তাই সে তার মায়ের আশা করতে থাকে, কারণ সে অসুস্থ। সে অসুস্থের সময় তার নিজের কাছের মানুষের সে ছায়া পেতে চেয়েছিল, কিন্তু সেটাও ফটিক কিন্তু পায়নি। ফটিক পরিবেশ পরিস্থিতি চাপে পড়ে তার মা কিন্তু সেই সময় কিন্তু তার ফটিকের পাশে কিন্তু থাকতে পারেননি। এরপর আমরা দেখতে পেলাম যে ফটিক যখন একেবারেই শেষের পথে, ফটিক যখন একেবারেই তার জীবনের একদম ক্লান্ত হয়ে সে যখন পাড়ি দিচ্ছে অন্য আরেকটা পথে, তখন তার মা কিন্তু এসে ফটিককে বারবার করে ডেকেছে। এবং ফটিককে ডেকে আমরা দেখতে পেলাম, ফটিককে ডেকেছে এবং ফটিকও তার মায়ের স্বরে বা মায়ের ডাকে সাড়া দিয়েছেন। এবং সাড়া দেওয়ার পর ফটিকের মা কিন্তু আবার ফটিককে আদর করে ডেকেছে, মানিক, সোনা, বাপধন, এইসব বলে কিন্তু ফটিককে বারবার করে ডেকেছেন। কিন্তু ফটিক এরপর মাকে যে উত্তরটা দিয়েছে, সেই উত্তরটা আমরা বুঝতে পারলাম যে ফটিক একেবারেই অন্য পথে পাড়ি দিয়ে ফেলেছে। বলেছে, মা এখন আমার ছুটি হয়েছে, কারণ তার যে জীবন যন্ত্রণা সেখান থেকে তার ছুটি হয়েছে, তার যে জীবন সেখান থেকে ফটিক কিন্তু ক্লান্ত হয়েছে এবার, এবং ক্লান্ত হয়ে সে এবার বাড়ি যাচ্ছে। এই বাড়ি যাওয়ার অর্থ হলো সে কি করছে, ফটিক যে আমাদের জীবন, সেই জীবন থেকে পরমাত্মার সঙ্গে যে মিল স্থাপন করা বা সম্বন্ধ তৈরি করা, সেটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু ফটিক করে ফেলেছে। এই বাড়ি যাওয়ার অর্থই হচ্ছে পরমাত্মার সঙ্গে মিলন। সে মিলনের যে পথ, সেই পথ কিন্তু পথের পথিক হচ্ছে ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক। এই কেন্দ্রীয় চরিত্র থেকে
আমাদের মনে হতে পারে যে ফটিকের মামা, সে যদি মামির সাথে একবার কথা বলে নিয়ে তারপরে ফটিককে নিয়ে যেত, তাহলে হয়তো ফটিকের এত জীবনের প্রতি যে একটা ঘেন্না চলে এসেছিল, সেই ঘেন্নাটা হয়তো আসতো না। এবং আমরা দেখতে পেলাম যে ফটিক, সে কিন্তু এবার সমস্ত তার জীবন ছেড়ে, নিজের কাছের মানুষকে ছেড়ে, সে একদম নিজের যে পরম আত্মীয় সেই ঈশ্বরের কাছে কিন্তু সে সমর্থন বা সমর্পণ করেছেন নিজেকে। এবং সমর্পণ করে সে তার বাড়িতে গিয়ে একেবারে উপস্থিত হবেন বলে সেই পথের কিন্তু পথিক হয়েছেন। তাই সে ফটিক বারবার করে বলেছেন যে তার ছুটি হয়েছে, সে এবার বাড়ি যাচ্ছে। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর তার ছুটি নামক যে ছোট গল্প, সেই ছোট গল্পটা কিন্তু শেষ করেছেন। ছোট গল্পের মূল অর্থই হচ্ছে, যে গল্পটা শেষ হয় না। এই যে ফটিক কি মারা গেছিল, বা তারপরে তার মা, তার ভাই মাখনলালের কি হলো, বা বিশ্বম্বরবাবু কিভাবে প্রশ্ন উত্তর দিল ফটিকের মাকে, সেই সমস্ত কিছু কিন্তু অধরা হয়ে থেকে গেছে। তোমাদের কোথাও কিছু অসুবিধা হলে বুঝতে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে।